যারা আমাদের গল্পগুলি নিয়মিত শুনছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে আসা এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরি থেকে আমি সুদর্শন রয়েছি আপনাদের সাথে আরও একটি নতুন হাড় হিম করা গল্পে আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, যে গল্পটি আপনার মনে একটা আতঙ্কের ছাপ রেখে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের ভূমিকায় আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে সুপমা, বর্ণালী এবং সঙ্গীতা। শুরু হচ্ছে মরা বাড়ির আতঙ্ক। অজানা জ্বরে দিন দশেক জমে মানুষের টানাটানির পর গত রাতে হঠাৎ পড়ে গিয়ে চোট পেয়ে গিরিবালা দেবী চিরকালের মতো একমাত্র ছেলে সঞ্জয়কে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। সঞ্জয়ের বাবা মারা গেছেন অনেক বছর আগে। যত শখ আহ্লাদ মাকে ঘিরেই ছিল। সারা রাত মায়ের মৃতদেহ আঁকড়ে পড়ে থাকে সঞ্জয়। কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। সঞ্জয়ের দিদি সুতপা সংবাদ পেয়ে রাতেই ছুটে এসেছেন। শ্বশুরবাড়ি খুব একটা বেশি দূরে নয়, বাসে আধা ঘন্টা রাস্তা মাত্র। তিনিও বিস্তর কান্নাকাটি করেছিলেন সারা রাত যাবৎ। তারপর একসময় নিজেকে সামলে ভাইকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা মা কি কারো চিরকাল বেঁচে থাকে রে ভাই? কোনো না কোনো সময় তাদের চলে যেতেই হয়। আমাদের মা সময়ের অনেক আগেই চলে গেলেন, এটাই যা দুঃখের। কিন্তু কি করবি বল, ভাগ্যে যেটা আছে সেটা কি আর বদলানো যায় রে? সঞ্জয় অশ্রু সংবরণ করতে পারে না। সে মন থেকে মেনে নিতে পারেনি মায়ের এভাবে হঠাৎ চলে যাওয়ার ঘটনাটা। সে তার মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। কেঁদে কেঁদে বলল, জানি রে দিদি, বাবা মা কারোর চিরকাল থাকে না, কিন্তু আমাদের মায়ের যে অনেক স্বপ্ন ছিল, কত আশা ছিল। সবসময় চাইতেন আমি এমন কিছু করে দেখাই যাতে আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলের মুখ উজ্জ্বল হয়, সকলের মুখে যেন আমার নাম থাকে। আমিও নিজেকে তেমনভাবেই গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু মায়ের কোনো আশাই তো পূর্ণ হলো না রে দিদি। সব অপূর্ণ রেখে তিনি যে নিজেই পরপারে চলে গেলেন। দিদি সুতপার মনটা আবার খারাপ হয়ে গেল। ভাইকে যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করলেন। সঞ্জয় একটু ধাতস্থ হয়ে মাঝরাতেই নীলিমা দেবীর সৎকার করে ফেলার কথা বলছিল সুতপাকে, কিন্তু সুতপা বলছিল, সকাল পর্যন্ত মায়ের দেহটা বাড়িতে রাখতেই হবে ভাই। আত্মীয় স্বজন যদিও আমাদের বেশি কেউ নেই, তবে যে কজন আছেন তারা শহরে থাকেন। খবর পেয়ে গ্রামে আসতে তাদের তো একটু সময় লাগবেই। সঞ্জয়ের দিদি সুতপার বিয়ে হয়েছে এই পাশেই ৩-৪টে গ্রামের পরে, তাই সে খবর পেয়ে রাতারাতি চলে এসেছে। সঞ্জয়রা গ্রামে থাকলেও তাদের কোনো অভাব ছিল না। তাদের বাবা পূর্বপুরুষ সূত্রে প্রচুর জমি জমা ও সম্পত্তির মালিক ছিলেন। নিজের চালু ব্যবসাও ছিল। তার মৃত্যুর পর সেই ব্যবসা এতদিন নীলিমা দেবী দেখাশোনা করতেন। সকাল হতেই এক এক করে আত্মীয় স্বজন পাড়াপড়শিদের আসা যাওয়া শুরু হয়ে গেল। বেলা 10টা নাগাদ নীলিমা দেবীর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো গ্রামের শ্মশানে। সমস্ত নিয়ম কানুন সেরে বেলা 3টে নাগাদ সঞ্জয় ও সুতপা বাড়ি ফিরে এলো। বাড়িতে আসার পর থেকে সঞ্জয়ের বুকের ভিতরটা হু হু করে ওঠে। রান্নাঘরে বাসনপত্রের শব্দ নেই, টিভির আওয়াজ নেই, খোকা বলেও কেউ ডাকছে না। মায়ের ঘরের খাট বিছানা শূন্য হয়ে পড়ে আছে। গোটা বাড়িটা একেবারে খাঁ খাঁ করছে। সুতপা সেদিন রাতেও ভাইয়ের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু সঞ্জয় বলল,
দিদি তুই বাড়ি চলে যা, সৌমেনদার ফেরার সময় হয়ে এলো। সুতপার স্বামী তখনও কিছুই জানত না। তাকে দুদিনের জন্য ব্যবসার কাজে অন্যত্র যেতে হয়েছিল। কোনো অসুবিধা হলে তাকে টেলিফোন করে জানিয়ে দেবে, এই কথা বলে দিদি সুতপাকে বিদায় করল সে। সুতপা নিজের বাড়ি ফিরে গেল সেই রাতে। যাবার সময় সৌমেনকে নিয়ে সকালে আবার চলে আসবে সেই কথাটা জানিয়ে গেল। সুতপা চলে যাওয়ার পর থেকে বাড়িতে যেন শ্মশানের নীরবতা ফিরে এলো। রোজকার অভ্যেস মতো তার কানের কাছে মায়ের গলা শুনতে পেল সঞ্জয়। মনে হলো মা যেন তাকে আগের মতোই টেনে টেনে সুর করে ডেকে বলছে, খোগা, খোগা রে, আমার স্বপ্ন পূরণ করবি না? সঞ্জয় চমকে ওঠে, মনে মনে ভাবে, সত্যি কি মা আমাকে ডাকছে, নাকি এ শুধুই কল্পনা? সারা রাত ঘুম আসে না। মায়ের চিহ্ন ঘরময় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরনো কথা ভাবতে ভাবতে সঞ্জয় একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সুতপার সাথে সৌমেন এসে দেখা করে যায়। ওদের সাথে নিয়ে গ্রামের শিব মন্দিরের পুরোহিত মশাই রামরতন চ্যাটুর্যের কাছে গিয়ে তিথি নক্ষত্র দেখে শ্রাদ্ধের দিনক্ষণ ঠিক করে আসে। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। ধীরে ধীরে সঞ্জয় পরিবেশ আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। 10 দিন পর নিয়ম মতো সঞ্জয়দের ঘাট কাজ সম্পন্ন হল। 11 দিনের দিন শ্রাদ্ধ। ওই দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই আমন্ত্রিত ছিলেন। ঘাট কাজের দিন গঙ্গায় ক্ষৌরকর্ম সেরে সঞ্জয় দুপুর 2টো নাগাদ যখন আত্মীয়দের সাথে গ্রামে ফিরছে, তখন বামনার ধারে এসে তার গাটা ছমছম করে ওঠে। পুকুর ঘাটের সিঁড়িতে কাউকে উটকো হয়ে বসে থাকতে দেখে। তখনই সঞ্জয়ের মনে পড়ে যায় ঠিক এমনভাবে উটকো হয়ে বসেই তার মা গিরিবালা কাপড় কাচতেন বামনার ঘাটে। অতীতের কোনো এক কালে এই ঘাটে কেবলমাত্র বামুনরাই স্নান করতে আসত। সেই থেকে পুকুরটার নাম বামনার ঘাট হয়ে গেছে। এখন জাতপাতের বালাই নেই, তবু নামটা লোকমুখে বামনাই রয়ে গেছে। যাই হোক, খাঁ খাঁ দুপুরের দৃশ্যটা দেখে মনে মনে চমকে ওঠে সঞ্জয়। ঠিক যেন তার মা বসে কাপড় কাচছে। সঞ্জয় তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কিন্তু কোথায় কি, কেউ তো বসে নেই। সুতপা অবাক হয়ে গেল, বলল, কিরে ভাই, হঠাৎ অমন করে বামনা নেমে গেলি যে? সঞ্জয় কোনো উত্তর না দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। এক প্রতিবেশী বৃদ্ধ সেই ঘাটের কাছে দাঁড়িয়েছিল। সে বলল, নেলি বৌমা রোজ বামনায় নাইতে আসতেন। সঞ্জয়ের হয়তো সে কথা মনে পড়ে গেছে। মাকে খুব ভালোবাসত কিনা, তাই বোধহয় ঘাটে নেমে গেছে। ছেলেটারে দেখলে বড় মায়া লাগে। নীলিমা দেবী পাড়ার সকলের কাছে নীলি নামেই পরিচিত ছিল। কেউ কেউ নেলি বলেও ডাকত। নীলিমা দেবীর এমন হঠাৎ মৃত্যুতে কুসুমপুর গ্রামে নানান রকম গুজব ছড়িয়েছে। কেউ বলে মোহনবাবুর আত্মায় স্ত্রীকে ডেকে নিয়ে গেছে। অনেকে আবার বলে মোহনদেব বাবুর কোনো শত্রুপক্ষ ব্যবসা হাতিয়ে নিতে বান মেরেছে। তা না হলে হঠাৎ করে সাধারণ জ্বর বা পেটের ব্যামো হয়ে কেউ কি অকালে চলে যায়। অনেকের মতে বামনার ধারে অশ্বত্থ গাছে নাকি ব্রহ্মদৈত্যী আছে। নীলিমা দেবী দিন দুপুরে যখন স্নান করতে যেতেন, ব্রহ্মদৈত্যী তখন রুষ্ট হয়েছেন। তার বিষ নজরে পড়ে নীলিমা দেবীর অকাল মৃত্যু হয়েছে। এভাবেই নানান জনে নানান কথা বলে। তাদের মতে শ্রাদ্ধের পর অবিলম্বে আলাদা করে শান্তি সস্তায়ন করা দরকার, নইলে নাকি নীলিমা দেবীর আত্মা শান্তি পাবে না। সঞ্জয় বা সুতপা অবশ্য সেসব গুজবে কান দেয়নি। তারা জানে তাদের মা অজানা জ্বরে ভুগে পেটের ব্যামোয় মারা গেছে। শরীরের ওপর রীতিমতো অনিয়ম করতেন। খাওয়া দাওয়ার দিকে তেমন হুঁশ ছিল না। ব্যবসার কাজেই মেতে থাকতেন সর্বদা। অবেলায় সামান্য কিছু মুখে তুলতেন।
কবরেজ মশাইও তাদের মাকে দেখতে এসে ওই একই কথা বলে গেছিলেন। অনিয়ম থেকেই অসুখের সূত্রপাত হয়েছে। সুতপা প্রতিবেশী বৃদ্ধর কথার সমর্থন করে চোখ মুছে জড়ানো কণ্ঠে বলে উঠল, ঠিক বলেছেন আপনি, আমিও একই কথা ভাবছিলুম। ভাই মায়ের খুব ন্যাওটা ছিল, মাকে চোখে হারাতো, তাই যেসব জায়গায় মায়ের যাতায়াত ছিল সেই সব জায়গায় ভাই এখনও তাকে দেখতে পাচ্ছে। এরকম কয়দিন চলবে, তারপর সময়ের নিয়মে একদিন সব ঠিক হয়ে যাবে। সকলেই তার কথায় সম্মতি জানালো। সঞ্জয় আগেই এগিয়ে গেছিল, তাই আর কথা না বাড়িয়ে সুতপা আত্মীয়দের নিয়ে বাড়িতে চলে গেল। সে রাতে আর নতুন করে কোনো দৃষ্টিভ্রমের ঘটনা ঘটেনি সঞ্জয়ের সাথে। বাড়িতে আত্মীয়দের ভিড়। সুতপা আর সৌমেনী সবাইকে দেখাশোনা করছে। সঞ্জয়ের মনটা ভারাক্রান্ত হয়েছিল। সামান্য কিছু ফলাহার করে রাতে শুয়ে পড়েছিল, তাই সুতপাও তাকে আর জোরজার করেনি। পরের দিন নীলিমা দেবীর শ্রাদ্ধানুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গেল। থেকে থেকে পুরোহিতের উদাত্ত কণ্ঠে মন্ত্র পাঠের শব্দ ভেসে আসছে। শ্রাদ্ধ কর্মের ফাঁকে ফাঁকে সঞ্জয়ের চোখটা বারবার বাড়ির সামনে ওই শেওড়া গাছের দিকে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সকাল থেকেই। গাছটা এই কয়দিনে যেন আরো বেশি ঝাঁকড়া হয়ে উঠেছে। নীলিমা দেবীর একটা অদ্ভুত শখ ছিল। তিনি কাজকর্মের ফাঁকে ফাঁকে অথবা অবসরে দোলনায় দুলতে পছন্দ করতেন। সঞ্জয়ের বাবা স্ত্রীর শখ মেটাতে দুটো কাঠের দোলনা তৈরি করে ওই শেওড়া গাছেই বেঁধে দিয়েছিলেন। পাড়ার সবাই মুখে কিছু না বললেও আড়ালে তাদের নিয়ে হাসাহাসি গালমন্দ এসব করত। শেওড়া গাছে সাধারণত আত্মাদের বাস থাকে, আর সেই গাছেই কিনা মোহনবাবু বউয়ের জন্য দোলনা বেঁধেছে। দুজনে ভূত হয়ে দুলবে বলে পাড়াপড়শিরা ঠাট্টা মশকরা করে নাক সিটকেছিল সেদিন। সব বুঝেও কিন্তু নীলিমা দেবী নিরুত্তাপ ছিলেন। তারা তাদের মতো দোলনায় দুলতেন। শ্রাদ্ধের আয়োজন শেষ হতে বেলা গড়িয়ে গেল। সেই গাছের দিকে তাকিয়ে এক মনে মায়ের কথা ভাবছিল সঞ্জয়। তারপর রজনীগন্ধার মালায় সাজানো মায়ের ছবিটার দিকে তাকিয়ে মনে হলো মা এখনো ওই দোলনায় বসে দোল খাচ্ছে। আমন্ত্রিত প্রতিবেশীদের মধ্যে অনেকেই বাড়ির দালান কোঠায় বসে শ্রাদ্ধের ক্রিয়াকর্ম দেখছিলেন। তাদের মধ্যে 17-18 বছরের কম বয়সী মেয়ে তার দাদুর সাথে এসেছিল। তার নাম কমলা ওরফে কমলি। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর কমলা বাইরের উঠোনে এসে দাঁড়ালো। তার নজর ছিল শেওড়া গাছে ঝোলানো ওই দোলনাটার দিকে। ওরা কুসুমপুরের নতুন বাসিন্দা, মাত্র কয়েক মাস হলো এখানে বাড়ি করে এসেছে। কমলি দোলনায় চড়তে খুবই ভালোবাসে। কমলি মনে মনে বলল, ও মা, কি সুন্দর দোলনাটা। যতক্ষণ না দাদু ডাকছে আমি যাই, ততক্ষণ একটু দোল খেয়ে আসি। কমলা উঁকি দিয়ে ওর দাদুকে একবার ভালো করে দেখে নিল, তারপর মহা আনন্দে দোলনার দিকে চলে গেল। সঞ্জয় বাইরে দাঁড়িয়ে কমলিকে ওইদিকে যেতে দেখেছিল, তবে কাজের বাড়ি বলে সে আর কোনো বাধা দেয়নি বা আপত্তি করেনি। বেশ কিছুক্ষণ আনন্দ করে দোলনায় চড়ার পর ওর দাদু এসে ডেকে নিয়ে গেল ওকে। কমলিদের বাড়ি সঞ্জয়দের বাড়ির ঠিক পিছন দিকে, বড় দিঘির পাড়ে। বাড়ি ফেরার পথে কমলি তার দাদুর কাছে আবদার করে বলল, ও দাদু দাদু, আমি রোজ এই দোলনায় চড়ে দোল খেতে চাই, তুমি একটু বলে দেবে? দাদু বললেন, বেশ দিদি ভাই, আমি সঞ্জয়কে বলে দেব। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেল ধীরে ধীরে। গোটা বাড়ি নিস্তব্ধ আর নিঝুম। রজনীগন্ধার সুবাস ছড়িয়ে আছে সারা বাড়িতে। সুতপা টুকটাক কাজকর্মে ব্যস্ত ছিল। মায়ের ছবির দিকে তাকিয়ে সঞ্জয়ের মনে হলো ছবিটা যেন
জীবন্ত হয়ে উঠেছে। এখনই ওকে খোকা বলে ডাকবে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ভাইকে দেখে সুতপার চোখটাও জলে ভরে যায়। এভাবেই 2 দিন কেটে গেল। এর মধ্যেই একদিন কমলির স্কুল ছুটি ছিল। সে দাদু বরেন মিত্তিরের সাথে কবরেজ মশাইয়ের বাড়ি গেল দাদুর জন্য কিছু ওষুধপত্র আনতে। ওনার কাশ রোগ আছে। বেলা 12টা নাগাদ ওষুধ নিয়ে কমলি ওর দাদুর হাত ধরে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ ওর শরীরের ভিতরে প্রবল ঝাঁকুনি শুরু হলো। হৃদস্পন্দন দ্রুত হলো। চোখ মুখ লাল হয়ে গেল মুহূর্তের মধ্যেই। বরেনবাবু কমলির দিকে তাকিয়ে একেবারে চমকে উঠলেন। মুখটা সামান্য বেঁকে গেছে। এ তো খিঁচুনির লক্ষণ। কমলির মাঝে মধ্যেই এমন খিঁচুনি হয়। বরেন মিত্তির কমলিকে গাছতলায় বসালেন। আর তখনই তিনি লক্ষ্য করলেন কমলি হাত পা নেড়ে বিচিত্র সব অঙ্গভঙ্গি করছে, কখনো আপন মনে বিড়বিড় করছে। তবে খিঁচুনির ভাবটা কমে গেছে দেখে তিনি নিশ্চিন্ত হলেন। কিন্তু হাত পা নেড়ে ও কি বোঝাতে চাইছে? দেখলে মনে হবে যেন অদৃশ্য কারোর সাথে ইশারায় কথাবার্তা বলছে। কমলি বরাবরই একটু খামখেয়ালি প্রকৃতির। কখন যে কি করে বসে তার ঠিক ঠিকানা নেই। তাই বরেন মিত্তির প্রথমে কমলির খেয়াল খুশি ভেবে চুপ করে রইলেন। সবাইকে মেরে ফেলবো। হ্যাঁ, আমাকে বলছে, আমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কাউকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। খানিকক্ষণ গাছতলায় বসে থাকার পর বরেন মিত্তির কমলিকে নিয়ে উঠে পড়লে। দিঘির কাছাকাছি গিয়ে কমলি তার দাদুর হাত ছাড়িয়ে ছুটে নিজের ঘরে চলে গেল। বরেনবাবু ধীরে ধীরে বাড়িতে ঢুকে কলঘরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তার বাড়ির ভিতর থেকে কমলির মায়ের চিৎকার শুনে থমকে দাঁড়িয়ে পড়লেন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো! কমলি কেমন করছে? তারপর ঘরের দিকে ছুটে গেলেন। গিয়ে দেখলেন কমলি কারোর উদ্দেশ্যে গালিগালাজ করছে। ছাড়বো না, ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও বেঁচে থাকলে আমার ক্ষতি করে দেবে, ক্ষতি করে দেবে আমার। অনেক মায়ের কোল খালি হয়ে যাবে, অনেক ছেলে মেয়ে তাদের মা বাবাকে হারিয়ে ফেলবে। ছাড়বো না, ছাড়বো না আমি। কমলির চোখ মুখ অস্বাভাবিক হয়ে গেছে। হাত পা ছুঁড়ে কখনো জোরে জোরে হাসছে, কখনো কাঁদছে, কখনো নিজের মাথার চুল আঁচড়ে কামড়ে একসা করছে, আর বারবার একই কথা বলে যাচ্ছে। সে এক ভীষণ সংহার মূর্তি ধারণ করেছে। কেউ কাছে যেতে গেলে তার দিকে দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে আসছে। বাড়ির সকলে ভয় পেয়ে গেল কমলির এমন অস্বাভাবিক আচরণ দেখে। তার নাক মুখ দিয়ে শিকারী পশুর মতো গর্জন ভেসে আসছে। এমনকি বরেন মিত্তির নিজেও কমলিকে সামলাতে ব্যর্থ হলেন। কমলি তাঁকে দেখেও তেড়ে গেল, একই রকম আচরণ করতে লাগলো। বরেন মিত্তির তার নাতনিকে নিয়ে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। প্রতিবেশী রমা বৌদি কমলিদের পাশের বাড়িতে থাকে। দিন দুপুরে চেঁচামেচি শুনে সে ছুটে এলো। কমলিকে ওই অবস্থায় দেখে সে ভয়ে ভয়ে চাপা স্বরে কমলির মাকে বলল, দিদি, মনে হচ্ছে খারাপ হাওয়া বাতাস লেগেই এমনটা হয়েছে। যখন তখন এলো চুলে বনে বাদারে ঘুরে বেড়ায়। নির্ঘাত ওকে পেছই পেয়েছে। কমলির মা কান্নাকাটি শুরু করে দিলেন। কমলি, আমি তোকে বলেছিলাম তুই ওই বরেন মিত্তির সান্ত্বনা দিয়ে বললেন, তুই কেন শুনলি? কেঁদো না বৌমা, আমি দেখছি কি করা যায়। রমার কথা যদি ঠিক হয় তাহলে তো সমূহ বিপদ। এখনই একবার হারান ওঝাকে খবর দিতে হবে, সে এসে যা করার করবে। হ্যাঁ কাকা বাবু, আপনি গায়ের কাউকে সাথে নিয়ে একবার হারানের কাছে যান। আপনি চিন্তা করবেন নে, আমি এখানে রয়েছি। পাড়াপড়শিদের অনেকেই চিৎকার চেঁচামেচি শুনে হাজির হয়েছিল। বরেন মিত্তির তাদের একজনকে নিয়ে হারান ওঝার কাছে গেল। হারান ওঝাকে সঙ্গে নিয়ে বরেন মিত্তির যখন বাড়িতে এলেন তখন বিকেল গড়িয়ে গেছে। কিন্তু হারান উঠোনে পা রাখতে
কমলি হেঁসেল থেকে হাঁস বটি নিয়ে তেড়ে এলো। ওকে কিছুতেই থামানো গেল না। ঝাড়ফুঁক করা তো দূরের কথা, কাছে গেলে ঘ্যাক করে তেড়ে আঁচড়াতে বা কামড়াতে আসছে। হারান নিজেই ভয় পেয়ে ব্যর্থ হয়ে চলে গেল। তার যাওয়াটা দেখে বোঝাই গেল এ কাজ তার দ্বারা হবে না। কমলিকে নিয়ে চিন্তায় ভাবনায় সকলে মশগুল হয়ে উঠল। বরেন মিত্তির কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কমলির আচরণ দেখে আমার মনে হচ্ছে ওকে ভূতে পায়নি, ওর মাথার ব্যামো হয়েছে, নইলে অমন হাঁসবটি নিয়ে তেড়ে যাবে কেন? সে কথা শুনে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কান্নাকাটির রোল পড়ে গেল কমলিদের বাড়িতে। বরেন মিত্তির কবরেজ মশাইয়ের বাড়িতে সলা পরামর্শের জন্য গেলেন। ওদিকে সঞ্জয় নীলিমা দেবীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ একটা বিকট চিৎকারে তার ঘুমটা ভেঙে গেল। চিৎকারটা দিঘির পাড় থেকে আসছে। ঘরের জানলাগুলি খোলাই ছিল। সে বিছানায় উঠে বসে পশ্চিমের জানলা দিয়ে বাইরে তাকালো। ওই দিক দিয়ে দিঘিটা চোখে পড়ে। দিঘির একেবারে শেষ প্রান্তে কমলিদের বাড়ি। সঞ্জয়দের জানলা থেকে ওদের বাড়ির পিছন দিকটা দেখা যায়, কিন্তু ওদের বাড়িতে আজ যে কি ঘটে গেছে সঞ্জয়ের তা জানা ছিল না। বিস্তীর্ণ চরাচর অন্ধকারে ঢাকা। চিৎকার শুনে সে কৌতূহলী হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। কমলিদের বাড়ির সামনে একটা কালো ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে দেখে জানলার দিকে ছুটে যায়। প্রথমে চোর ডাকাত মনে হলেও খানিকক্ষণ তাকিয়ে থেকে তার হাবভাব দেখে সে বুঝতে পারে ওটা কোনো অশরীরী। কিন্তু যাকে সে দেখতে পাচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। কমলিদের বাড়ির খিড়কির দরজাটা অত রাতেও হাট করে খোলা দেখে সঞ্জয় ভ্রু কুঁচকে তাকায়। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে দিঘির পাড় ধরে সামনে এগোতে থাকে। যতই এগোয় তার চেহারাটা স্পষ্ট হয়ে ওঠে। সে আর কেউ নয়, সে হলো কমলি। সঞ্জয়ের বুকটা ছ্যাঁত করে ওঠে। এ কি, কমলি এত লম্বা হয়ে গেল কি করে? 17-18 বছরের মেয়ে হলেও কমলির শরীরে তেমন বাড় আসেনি, অথচ এখন এত লম্বা লাগছে কেন? তড়াক করে বিছানা থেকে লাফিয়ে নেমে জানলার দিকে ছুটে যায় সে। ততক্ষণে কমলি সঞ্জয়দের বাড়ির সামনে ওই শাওড়া গাছের কাছাকাছি চলে এসেছে। কয়েক সেকেন্ড আগেই যে দিঘির কাছে ছিল সে এর মধ্যেই এত তাড়াতাড়ি কি করে এখানে চলে আসতে পারে? ভয়ে হাত পা সেঁধিয়ে গেল। খয়াটে মলিন চাঁদের আলোয় কি ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। এলো চুল হাওয়ায় উড়ছে, চোখ দুটো বিস্ফারিত। সে হেঁটে আসছে অথচ মাটিতে পা পড়ছে না, যেন হাওয়ায় উড়ে আসছে। সঞ্জয় ভেবে পেল না কমলির মতো একটা জলজ্যান্ত মেয়ে রাতারাতি কি করে ছায়ামূর্তিতে পরিণত হয়ে যেতে পারে। রাতে শুতে যাবার আগে কমলি প্রতিদিনের মতোই আজও তাদের খিড়কির দরজা নিজে হাতেই বন্ধ করে গেছে। তাদের গোয়াল ঘরের সামনে একটা কম পাওয়ারের হলুদ বাল্ব জ্বলে। খিড়কির দরজাটা ওইখানেই। প্রতি রাতে কমলির বাবা বাড়ি ফেরার পর কমলি এসে দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেয়। প্রতিদিন সঞ্জয়ের এই দৃশ্যটা চোখে পড়ে। আজও ঘন্টা দুয়েক আগে কমলিকে সশরীরে খিড়কির দোর বন্ধ করতে দেখেছে। তাহলে এটুকু সময়ের মধ্যে কি করে ওর চেহারার আমূল পরিবর্তন ঘটে গেল? হঠাৎ তার সমস্ত চিন্তা ভাবনার জাল একেবারে ছিন্ন হয়ে গেল হাড় হিম করা একটা হুঙ্কার শুনে। কমলির শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে। নাক মুখ দিয়ে ঘর ঘরে জান্তব গর্জন ভেসে আসছে। গরজাতে গরজাতে শটানোর জানলার কাছে চলে এসেছে সে। গরাদ বেঁকিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে আর বলছে, ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। ওই শয়তানটাকে আমি বাঁচতে দেব না। ও আমার টাকা পয়সা নিয়ে নয় ছয় করেছে, আমার গয়নাগাটি হাতিয়ে নিয়েছে, আমাকেও শেষ করে দিয়েছে। আমি কিছুতেই ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। সঞ্জয় ভয়ে ছিটকে সরে গেল জানলার কাছ থেকে। নিজের মনে মনে বলল, কমলি কার সাথে কথা বলছে? কে ওকে শেষ করে দিয়েছে? কিন্তু কমলি
এসব কি কথা বলছে? এও কি সম্ভব? দেখতে দেখতে কমলির চেহারাটা একটা পচা গলা বিভৎস শরীরে পরিণত হয়ে গেল। সঙ্গে একটা পচা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ল সঞ্জয়ের ঘরে। সঞ্জয়ের একবারের জন্য মনে হলো যেন সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। চোখ কচলে নিজের গায়ে চিমটি কেটে দেখল, কিন্তু ওটা যে স্বপ্ন নয়, অচিরেই তা টের পেল সে। কমলির গলার আওয়াজ কানে সে স্পষ্ট শুনতে পাচ্ছে। তার মনে হলো, আমার ঘরের কাছে এসে এসব কথা বলছে কেন? তবে কি আমার কোনো পরিচিত কেউ কমলির কোনো ক্ষতি করেছে? হয়তো তাই। সেই রাগেই কি কমলি এখানে অভিযোগ জানাতে এসেছে? কমলির আত্মা তখনও জানলার বাইরে থেকে গড়াত ধরে দাঁড়িয়ে বিড়বিড় করে যাচ্ছে। সঞ্জয় আর দেরি না করে পশ্চিমের জানলাটা সপাটে বন্ধ করে হুড়কো এঁটে দিল। বাকি জানলাগুলো বন্ধ করতে যাবে, এমন সময় কমলি নাকি সুরে খনা গলায় চিৎকার করে আবার সেই একই কথা বলতে লাগলো। কমলির বলা শেষের কথাগুলো শুনে সঞ্জয় এবার নিশ্চিত হলো কমলি আর বেঁচে নেই। মনে মনে বলল, তাহলে কি শুতে আসার আগে খিড়কির দরজায় অন্য কাউকে দেখেছিলাম? এমন সময় বাইরে থেকে হঠাৎ একটা গোঙানির শব্দ পেয়ে সঞ্জয় চমকে ওঠে। নিজের বুকের ধুকপুকানির শব্দ শুনতে পায় সে। সদর দরজা অল্প ফাঁক করে সে যা দৃশ্য দেখে, তাতে তার মস্তিষ্কের সব রক্ত যেন জমাট বেঁধে যাওয়ার উপক্রম। এ কি করে সম্ভব? এ কাকে দেখছি আমি? কাকে দেখছি? সঞ্জয় দেখল কমলি কাকে যেন উল্টো করে ঝুলিয়ে রেখেছে। সে অপার্থিব উল্লাসে ফেটে পড়েছে। যাকে ওভাবে ঝুলিয়ে রেখেছে সে অন্য কেউ নয়, সঞ্জয় নিজেই। সে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু কেউ ছুটে এলো না। এমনকি এতক্ষণ ধরে যা যা ঘটনা তার সাথে ঘটে চলেছে, কমলির কথাবার্তা, চিৎকার, জানলা বন্ধ করার শব্দ, সঞ্জয়ের নিজের আর্তনাদ, কোনো কিছুই পাড়াপড়শি কারোর কানেই যায়নি। পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার দিদি সুতপার কানেও নয়। সঞ্জয়ের সর্বাঙ্গ ঘামে ভিজে গেল। তবু সাহস করে আরও একবার দৃশ্যটা দেখার চেষ্টা করল, কিন্তু সেই একই দৃশ্য দেখে তার হাত পা একেবারে অবশ হয়ে গেল। কোনো রকমে দরজাটা বন্ধ করে ঠেস দিয়ে জোরে হাঁপাতে লাগলো সে। বাইরে থেকে কমলির অদ্ভুতুরে হাসি ভেসে আসছে। কখনো হাসছে, কখনো কাঁদছে, আর সেই একই প্রলাপ বকে চলেছে। কিন্তু সঞ্জয় নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কিছুক্ষণ আগেই দেখা ওই দৃশ্যটা যে একেবারেই অবিশ্বাস্য। সে নিজেকে কিভাবে গোঙাতে দেখেছে, কমলি তাকে ওভাবে ঝুলিয়ে রাখছে কেন? সে তার মায়ের কাছে ছেলেবেলায় গল্প কথায় শুনেছিল, কেউ যদি নিজেকে বিপদগ্রস্ত অথবা মৃত অবস্থায় দেখতে পায় তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু কমলি কেন ওকে মারতে যাবে? ও তো কমলির কোনো ক্ষতি করেনি। সঞ্জয় ভেবে কুল কিনারা করতে পারে না। হিস হিস করে একটা অপার্থিব শব্দ এগিয়ে আসছে সঞ্জয়ের ঘরের দরজার কাছে। অনেকটা সরীসৃপের বুকে হেঁটে চলার মতন শব্দ। সঞ্জয় প্রথমটায় সাপ ভেবে ভুল করলেও কিছুক্ষণের মধ্যে দরজায় টোকা মারার শব্দ টের পেল। প্রচণ্ড আতঙ্কে তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। দরজায় ক্রমাগত টোকা মারার শব্দ হয়ে চলল। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হয়ে মনের সাহস এনে সে জিজ্ঞেস করল, কে ওখানে? দরজার বাইরে থেকে একটা ক্ষীণ গলা ভেসে এলো। আমি বরেন মিত্তির, কমলির দাদু। সঞ্জয়, দরজাটা খোলো, আমাদের খুব বিপদ, কমলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সঞ্জয় তড়িঘড়ি উঠে দরজা খুলতে গিয়েও একটা কথা ভেবে থমকে গেল। কমলির আত্মা একটু আগেও এখানেই ছিল, তাহলে এখন কোথায় গেল? বরেন মিত্তির তাকে ডাকছে, তার মানে দরজার বাইরে কমলি নেই, অথচ এতক্ষণ কমলি এখানেই ছিল। এতক্ষণ ধরে ঘটে চলা একটার পর একটা অতিলৌকিক ঘটনা সঞ্জয় চাক্ষুষ প্রত্যক্ষ করেছে, তাই বিষয়টা সঞ্জয়ের বোধগম্য হল না। কমলির সাথে কি ঘটছে তা সঞ্জয় জানে না,
তবে কমলি যে এতক্ষণ এখানেই ছিল তা বললে সে বিনা দোষে ফেঁসে যেতে পারে। তাই বরেন মিত্তিরের ডাক শুনে সে দরজা খুলে কিছু না জানার ভান করে বেশ বিরক্তির সুরেই বলল, কি হয়েছেটা কি? কাজকর্ম মিটিয়ে সবেমাত্র এসে শুয়েছি, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন তো। কমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার ঘর থেকে তো আমাদের খিড়কির দোরটা দেখা যায়, তাই জানতে এলুম তুমি কমলিকে দরজা খুলে বেরিয়ে যেতে দেখেছো কি নাকি না। সঞ্জয় বেশ ঝাঁঝিয়ে মেরে বলল, আরে কি বলতে চাইছেন জ্যাঠামশাই? দেখছেন তো মা নেই, সব দিক একাই সামলাতে হয়। আমার কি আর অন্যদিকে মন দেবার সময় আছে? কমলির যা খামখেয়ালি স্বভাব, দেখুন হয়তো বনে বাঁধারে ঘুরে বেড়াচ্ছে কিনা। বরেন মিত্তিরের সাথে কথা বলতে বলতে সঞ্জয়ের চোখ মুখে হঠাৎ আতঙ্কের ছাপ ফুটে উঠল। বরেন মিত্তিরের মুখটা ক্রমশ বদলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে টের পেল যাকে বরেন ভেবে এতগুলো কথা বলেছে সে কমলি নিজেই। কমলি এবার সরাসরি দুটো লোহার মতো শক্ত হাত বাড়িয়ে সঞ্জয়কে ধরতে আসে। সঞ্জয় ভয়ার্ত কণ্ঠে আর্তনাদ করে ওঠে, আকাশ বাতাস কাঁপিয়ে কমলি অট্টহাস্য করে ওঠে। সঞ্জয়ের আর্তচিৎকার চাপা পড়ে যায় সেই ভয়ানক হাসির আড়ালে। তবে তখনও চমকের আরও কিছু বাকি ছিল। কমলি হাসি থামিয়ে ফ্যাস ফ্যাসে স্বরে টেনে টেনে বলে ওঠে, খোকা, চিনতে পারছিস? চিনতে পারছিস আমাকে? দেখ, ভালো করে দেখ, আমি তোর মা। পৈশাচিক হাসি হাসতে হাসতে কমলির শরীরের ভিতর থেকে বেরিয়ে এলো স্বয়ং নীলিমা দেবীর আত্মা। মৃত্যুর পর মায়ের ভয়ঙ্কর রূপ দেখে সুতপা একপাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। সেই প্রবল অট্টহাসির শব্দ শুনে সুতপার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই। নীলিমা দেবীর অতৃপ্ত আত্মা বলে ওঠে, তুই আমাকে মেরে ফেলেছিস খোকা। তোকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। মেয়ে সন্তান বলে আমি সুতপাকে অনেক অবহেলা করেছি। আপদ ভেবে সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ভাগিয়ে দিয়েছি। সে মুখ বুজে আমার সবই অত্যাচার সহ্য করে গেছে। তোকে সবটুকু দিয়ে ভালোবেসেছি, তাই ওপরওয়ালা শাস্তি হিসেবে ছেলের হাতে মায়ের হত্যার এই বিধান দিলেন। তোর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই বেঁচে থাকলে আরো অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুই যে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছিস, গয়নাগাটি চুরি করে বেচে দিয়েছিস, তা প্রথমে বুঝতে পারিনি। ভেবেছিলুম বয়স হয়ে গিয়েছে, তাই হিসেবে কোনো গোলমাল হচ্ছে। তারপর যেদিন সচক্ষে তোকে চুরি করতে দেখলুম, সেই দিনই ঠিক করে নিয়েছিলুম ওই গয়নাগাটি টাকা কড়ির বেশ কিছু অংশ সুতপাকে দিয়ে যাব, আর বাকিটা আমি অনাথ আশ্রম আর দরিদ্রের সেবায় দান করে যাব। আমি যেই দিন উকিলের সাথে টেলিফোনে কথা কইছিলুম, সেই দিন তুই আমার উইলের কথা শুনে নিয়েছিলি। তারপরে আমাকে হত্যা করার পরিকল্পনা করে ফেলিস। সঞ্জয় ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছিল। তার মানস চোখে ভেসে উঠল ২০-২৫ দিন আগের সেই রাতের কথা, যেদিন থেকে মাকে একটু একটু করে বিষ প্রয়োগ করতে শুরু করে সে। নীলিমা দেবীর পেটের ব্যথা, মাথা ধরা, বমি, খিঁচুনি, শ্বাসকষ্টের লক্ষণ এসব প্রকাশ পায়। ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে পড়েন। কবরেজ মশাই বেশি কিছু বুঝে ওঠার আগেই তাকে কেবল পেটের ব্যথা আর জ্বরের কথা জানানো হয়। তিনি নীলিমা দেবীর দৈনন্দিন জীবনযাত্রার কথা শুনে বলেন, অবেলায় স্নান, খাওয়া ইত্যাদির অনিয়ম থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপর থেকে লোক দেখানো সেবা যত্নের পালা শুরু করে দিয়েছিল সঞ্জয়। ততদিনে নীলিমা দেবী বিছানার সাথে মিশে গিয়েছিলেন।
মাকে রোজ 5 কোলা করে তার প্রিয় শেওড়া গাছের দোলনার কাছে নিয়ে যেত। দোলনায় বসিয়ে দোল খাওয়াতো, লোকের চোখে ধুলো দেবার জন্য। পাড়া প্রতিবেশীরা তার অভিনয়টা ধরতে পারেনি, বরং সেই দৃশ্য দেখে তারা অভিভূত হয়ে যায়। তার মাতৃভক্তির কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। আর সঞ্জয় ঠিক এমনটাই চেয়েছিল, যাতে তার উপর কারোর কোনো সন্দেহ না হয়। আর হলোও তাই। দিনকে দিন শরীর ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছিলেন নীলিমা দেবী। একদিন রাতে নীলিমা দেবী যখন বিষক্রিয়ায় প্রায় অর্ধমৃত, সেই অবস্থায় তার ছোট্ট হয়ে যাওয়া শরীরটাকে শেওড়া গাছের দোলনায় শুইয়ে রেখে জোরে দোল দিতেই গাছের গুঁড়িতে মাথা ঠুকে রক্ত বেরিয়ে যায়। সঞ্জয় হেঁসেলে ঢুকে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ার ভান করে। রাতে দোলনার ক্যাচ ক্যাচ শব্দ শুনে আশেপাশের অনেকেই কৌতূহলবশত বেরিয়ে আসে। তারা এসে দেখে নীলিমা দেবী দোলনার নিচে বেহুশ হয়ে পড়ে আছে, মাথা ফেটে রক্ত পড়ছে। ওদিকে হেঁসেল থেকে হাতা খুন্তি নাড়ার শব্দ হচ্ছে। তাদের মনে বদ্ধমূল ধারণা হয় ছেলে রান্নায় ব্যস্ত, আর সেই সুযোগে তার অজান্তে নীলিমা দেবী নির্ঘাত কোনোভাবে একা একা ঘর থেকে বেরিয়ে এসে দোলনায় চড়েছিলেন। তারপর সামলাতে না পেরে ছিটকে মাটিতে পড়ে মাথা ফেটে গেছে। তারা সঞ্জয়কে ডেকে আনে, তারপর সবাই মিলে ওকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেয়। কিন্তু তার আর হুঁশ ফিরে আসেনি। আগেই মারা গিয়েছিলেন তিনি। সুতপা এসব কিছুই জানত না। মাঝে অনেকদিন বাপের বাড়িতে তার আসা হয়নি। সুতপা একদিন ফোন করেছিল, তখন সঞ্জয় তাকে বলেছিল মায়ের জ্বর আর পেটের ব্যামো হয়েছে, কবরেজ ওষুধ দিয়েছেন, সেরে যাবে। ফলে সঞ্জয়ের পরিকল্পনা মতোই কাজটা হয়ে যায়। নীলিমা দেবীর ফ্যাঁসফ্যাঁসে শহর প্রতিধ্বনিত হয়ে ভেসে আসে। আমার একটা শরীরের প্রয়োজন ছিল। কমলি আমার খুব ন্যাওটা, তাই আমি ওর শরীরেই বাসা বেঁধেছিলুম। কমলির বাড়ির সকলকে আমি ঝামেলায় ফেলেছি। কমলি এবার ভালো হয়ে যাবে। আমি ওর শরীর থেকে বেরিয়েছি। যে কাজের জন্যে মৃত্যুর পরেও আজকে আছি, সেটা শেষ করেই আমি পৃথিবী ছেড়ে চলে যাব। অদূরেই কমলির অচৈতন্য দেহটা মাটিতে পড়েছিল। ধীরে ধীরে সে চোখ মেলে তাকালো। বরেন মিত্তির, কমলির মা, বাবা সকলেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওদিকে কথাগুলো বলতে বলতে নীলিমা দেবীর অপার্থিব হাত দুটো নিজের ছেলের গলা টিপে হত্যা করতে উদ্যত হল। সঞ্জয় বরাবরই একটু মানসিক বিকারগ্রস্ত, কিন্তু তা বলে সে যে তার মাকে হত্যা করতে পারে তা সকলের কল্পনার ঊর্ধ্বে ছিল। পাড়া পড়শিদের ভিড় উপচে পড়েছিল ততক্ষণে। ওদিকে সঞ্জয় বারবার তার মায়ের আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। এমন সময় নীলিমা দেবী গর্জে উঠে বললেন, কোনো ক্ষমা নেই তোর, আমি তোকে বাঁচতে দেব না খোকা। নীলিমা দেবীর হাত দুটো সঞ্জয়ের গলায় সাঁড়াশির মতো চেপে বসেছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার গলা ধরে শূন্যে তুলে দিয়েছিল নীলিমা দেবীর অতৃপ্ত আত্মা। পা দুটো মাটি থেকে একটু ওপরে বাঁচার জন্য ছটফট করছে। এমন পরিস্থিতিতে চোখে চিরতরে অন্ধকার দেখার আগে হঠাৎ গলার চাপটা আলগা হয়ে যায়। শেষ সময় উপস্থিত হয়েছে বুঝে মৃত্যু ভয়ে চোখ বুজে ফেলেছিল সঞ্জয়। আচমকা গলার চাপটা আলগা হতেই সে মাটিতে মুখ থুবড়ে পড়ে। তারপর জোরে জোরে হাঁপাতে থাকে। নীলিমা দেবীর নিষ্প্রাণ দুটো চোখ জীবন্ত হয়ে ওঠে মুহূর্তের জন্য। ক্রোধের আগুনটা ধপ করে নিভে যায়। সঞ্জয়ের দিকে অশ্রু সজল চোখে এক মায়ায় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণের জন্য। তারপর ধীরে ধীরে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়াটে অবয়বে পরিণত হয়ে চিরতরে অদৃশ্য হয়ে যায়। মাকে সন্তান শত কষ্ট যন্ত্রণা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিলে বা হত্যা করলেও মাতৃস্নেহ এমনই জিনিস, তার বলে মা কখনোই সন্তানের ক্ষতি সাধন করতে পারে না। তাই মা বাবার দেখভাল করে ভালো রাখা
প্রতিটি সন্তানেরই উচিত। তবে নীলিমা দেবীর আত্মা সঞ্জয়কে ক্ষমা করে দিলেও আইন তাকে ক্ষমা করে না। গ্রামবাসীরা সঞ্জয়কে মাতৃহত্যার দায়ে পুলিশের হাতে তুলে দেয়। নিয়তিকে কখনো বদলানো যায় না, কিছু সময়ের জন্য ধরে রাখা যায় মাত্র। শুনলেন মরা বাড়ির আতঙ্ক। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত, আপনার অনুভূতি আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্যে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।